বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে যা পড়ানো হয় এডুকেশন বোর্ডের যে কারিকুলাম, এটা আমার বানানো। আজকে যদি আমি দাঁড়িয়ে থাকি, সত্যি কথা, পুরো ক্রেডিট গোজ টু মাই ফাদার, মাদার, মাই ব্রাদার। কাজের ক্ষুধা, টাকার ক্ষুধা কোনোদিন ছিল না। টাকার ক্ষুধা থাকলে আমি হয়তো বা এখন অনেক টাকালা হয়ে যেতে পারতাম, কিন্তু এখন আমি টাকাওয়ালা হইনি, কিন্তু আমি অনেক সম্মানের সাথে জীবন চালাতে পারছি। যিনি আমাকে শেখাচ্ছিলেন তিনি আমাকে ওনার একটা মডেলের একটা সাইডে উনি মেকআপ করলেন, আর একটা সাইড আমাকে করতে দিলেন। উনি আমাকে ব্যাংকক, সিঙ্গাপুর, মালয়েশিয়া সব দেশ অফার করেছে। কিছু ক্লায়েন্ট তারা আসলো যারা হচ্ছে বিদেশে জন্ম বড় হয়ে ওঠা। আমার মেকআপের কারণেই আমার কাছে, প্লাস হচ্ছে তোমার যত আর্মি থেকে যত বউ সব আমার কাছে আসা শুরু করলো। অ্যান্ড এটা আমার বাচ্চাই কিসের জন্য, আমি যখন রেড স্টার্ট করলাম ঠিক সেম টাইম আমি কিন্তু কনসিভও করলাম। সো আমি বাচ্চাও ধারণ করছি, আমার প্রতিষ্ঠানও ধারণ করছি একই সাথে। আমার কাছে হচ্ছে যেখানে আমি পেইন পাবো, যেখানে আমি ডিস্টার্ব হব, সেখানে আমি আরও মনোযোগ দিব এবং দিয়ে ওটাকে সলভ করে ওটাকে কমফোর্টেবল জোনে নিয়ে আসবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফায়সাল তুষার চলে এসেছি সাবাফা প্রেজেন্টস গ্ল্যাম টক সিজন 2 এর আরেকটি ইন্টারেস্টিং এপিসোড নিয়ে। আমাদের আজকে যিনি গেস্ট আছেন তাকে পরিচয় করিয়ে দেওয়ার আগে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। বলেন তো, একটা মানুষকে সুন্দর করে তুলতে বা সুন্দর করে সাজাতে সবচেয়ে প্রথম কি প্রয়োজন হয়? হ্যাঁ, আপনারা বলবেন কারিগরি শিক্ষা, এক্সপার্টিস, এক্সপিরিয়েন্স। অফকোর্স তার প্রয়োজন হয়, কিন্তু তার চাইতে বেশি প্রয়োজন হয় সুন্দর একটি মনের। খুব সুন্দর একটি মনের মানুষ আজকে আমাদের সাথে আছেন গেস্ট হিসাবে। তিনি আর কেউ নন, রেড বিউটি স্যালনের কর্ণধার আফরোজা পারভিন। আফরোজা আপু, ওয়েলকাম টু গ্ল্যাম টক। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। আই এম ভেরি হ্যাপি। আমার পুরো টিমের তরফ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের শোতে আসার জন্য এবং আমাদের সাথে তোমার জার্নি, তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করবে তার জন্য। থ্যাংক ইউ আপু, শুরু থেকে যদি শুরু করতে চাই তাহলে হচ্ছে অন্য টক শোর মতো হয়ে যায়। টক শো আমি ওইভাবে আসলে করতে চাই না। আমি চাই একটা সুন্দর আড্ডা হোক। আমার আড্ডার মাধ্যমে, কথার মাধ্যমে আমার দর্শক জানুক তোমার পথ চলার গল্প, তোমার জার্নি, তোমার এক্সপিরিয়েন্স, কী কী তোমার লাইফে অ্যাচিভমেন্টস অ্যান্ড আপস অ্যান্ড ডাউনস অ্যান্ড এভরিথিং। আর ইউ রেডি ফর দ্যাট? ইন্টারেস্টিং। চেষ্টা করবো ইন্টারেস্টিং করে তোলার। আফরোজা আপু, তুমি কাজ শুরু করেছো 2007-এ সাথে, হ্যাঁ। ফ্রিল্যান্সিং। সেই গল্পটা একটু জানতে চাই রেড বিউটি স্যালনে আসার আগে। আমি নিজেও জানতাম না যে এই কাজটা আমার এত ভালো লাগে। তো আমি এটা ফাইন্ড আউট করি 2007-এ যে এটা আমাকে খুব টানে, মানে কাজটা করতে গেলে আমি মানে নিজেকে ভুলে যাই। সো তখন আমার মনে হলো যে আচ্ছা কাজ করতে পারি, এবং প্রথম কাজ, আমার লাইফের প্রথম কাজ হয় হচ্ছে রফিক ভাইয়ের সাথে। এবং সেই কাজ দিয়ে জার্নি শুরু। আমার জন্য একটা বাজেট ছিল যেটা ছিল 1500 টাকা। আচ্ছা। সেটা যখন আমি কাজ শেষ করি, কাজ এত ভালো ছিল যে এটা তখন ডাবল হয়ে যায়, 3000 টাকা আমাকে দেওয়া হয়। ও নাইস। হ্যাঁ, তো এটা ওই সময় 3000 টাকা একজন মেকআপ আর্টিস্টকে কখনো দেওয়া হতো না। মানে এটা আমি অনেক আগের কথা বলছি না, 2007-এ ওই সময়টাতে। Sabafa, ethnic and trendy couture where uniqueness meets you. 19 বছর আগে। হ্যাঁ, এবং ওই সময় একদম আমার প্রথম আমার কাজের আউটপুট সবাই দেখে আর কি। তো এটা একটি দারুণ বিষয় ছিল, এবং আমি এত এনজয় করি টিমের সাথে কাজ করতে। রফিক ভাইয়ের সাথে কাজ করতে করতে আবার আমার নাসেরের সাথে কাজ শুরু হলো। নাসেরের সাথে কাজ করতে করতে এরকম করতে করতে মোটামুটি ইন্ডাস্ট্রির সকল ফটোগ্রাফারের সাথেই, যাদেরই সব হাউসগুলোর সাথে একটা ভালো সম্পর্ক ছিল, যত কোরিওগ্রাফার ছিল তাদের সবার সাথে, মানে ইটস লাইক এভরি ওয়ানস, ইটস লাইক মাই ফ্যামিলি। মানে একটা জগৎ, এই জগৎটা তৈরি হয়ে যায় উইদিন আ ইয়ার, এক বছরের মধ্যে। এবং মোটামুটি আমি না কাউকে চিনতাম না, এই জায়গাটা কিছু জানতাম না। এক বছরের মধ্যে আমার এই জগৎটা অনেক বড় হয়ে যায়, এবং ওই এক বছরের মধ্যে আমি দেখলাম আমার বাড়িতে গিয়ে সবাই সাজা শুরু করে। মানে ঠিক যখন আমি বাসায় থাকি, আর্টিস্টরা আমার বাড়িতে চলে যেত। সেটা এখন আমি নাম নাই বলি, সিনেমা আর্টিস্ট থেকে শুরু করে
হোস্ট থেকে শুরু করে নাটকের আর্টিস্ট থেকে শুরু করে কোনো একটা প্রোগ্রাম আছে, ওরা আফরোজা আপু আসি একটু বাসায় একটু সেজে যাই, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এরকম করে করে মানে হলো। তো সব থেকে বেশি যার সাথে আমার অ্যাটাচমেন্ট ছিল মুনমুন, তখন ও এভরিডে ওর প্রোগ্রাম থাকতো। তো মুনমুন ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি হোস্টিং করেছে, মানে একদম যত ইভেন্ট আছে ও একচেটিয়া কাজ করতো। তো তখন এরকম হয়েছে যে প্রথম উদ্বোধন মুনমুনই করে আমার বাড়িতে আসাটা। ওর বাসা উত্তরায় ছিল, আমার বাসা বাড়িধারা ডিউএইচএসে ছিল। তো ও আমার এখানে এসে রেডি হয়ে এখান থেকেও চলে যেত। তো এরকম হতে হতে আমি দেখলাম পরের 1 বছর আমি দেখলাম যে আমি আর কাজ করে কাভার করে উঠতে পারি না, বাট আমি বাড়িতে বসে খুব ভালো স্মার্ট অ্যামাউন্ট আর্ন করছিলাম। তো তারপরেও আমার তখন মনে হলো ওদের প্রেশারে, স্পেশালি যারা আমার কাছে সার্ভিসটা নিত বাসায় এসে, ওনাদের প্রেশারে আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে, হতে পারে যে আমি একটা সেলুন ওপেন করতে পারি। দেন ওই সময়টা আসলে আমার দেশের বাইরে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আর হলো না। ওগুলো বন্ধ করে আমরা তখন দেশেই সেলুনটা ওপেন করলাম আর কি। দেশে বাইরে যাওয়া হয়নি, খুবই ভালো হয়েছে আমাদের জন্য। আমি ওই সময় যাইনি, কোথায় পেতাম আমরা? হ্যাঁ মানে যাইনি এটা চিন্তা করে, কারণ আমার অনেক অফার ছিল। আমি যখন ইন্ডিয়াতে একটা ট্রেনিং এর জন্য গিয়েছিলাম, তো ওই ট্রেনিংটা খুবই একটা প্রমিনেন্ট একটা জায়গা ছিল। কোন সালে? ওই 2007-8-এর শেষে 9 শুরুতে মনে হয়, 9 শুরুতে। আচ্ছা। তো তখন আমি যাই একটা ট্রেনিংয়ের জন্য, কারণ আসলে একটা ট্রেনিংও তো দরকার, মানে আমার একটা সার্টিফিকেশন দরকার। আমার তো কোনো সার্টিফিকেশন নেই, তো সার্টিফিকেশন তো লাগবে, লোকজন তো বলবে যখন আমি ডিসাইড করলাম যে ওকে আমি সেলুন করতে যাচ্ছি। তো তখন আমি যখন গেলাম ওই ট্রেনিংটার জন্য, তো খুব ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যিনি আমাকে শেখাচ্ছিলেন তিনি আমাকে ওনার একটা মডেলের একটা সাইডে উনি মেকআপ করলেন, আর একটা সাইড আমাকে করতে দিলেন। আচ্ছা, একই মডেলের। সো উনি বুঝতে চাচ্ছেন আমি কতটা কাজ জানি। আর মজার ব্যাপার হচ্ছে আমি কিন্তু আমার পুরো পোর্টফোলিও পেন ড্রাইভে করে নিয়ে গেছি, কাউকে দেখাইনি। উনি যখন দিলেন, আমি যখন করলাম, উনি আমার কাজ দেখে এত অবাক হলেন যে ওনার থেকে বেশি ভালো কাজ আমার এসছে। বাহ! এত ভালো এসছে যে উনি থমকে গেলেন, কিছুক্ষণ চুপ করে থাকলেন, কাজের দিকে তাকিয়ে থাকলেন, এবং পুরো সময় উনি নড়েননি ওখান থেকে। এবং পরে উনি ওনার পুরো টিমকে ডেকে নিয়েছেন, সবাইকে ডেকে এনেছেন, এনে বলেছেন কোন সাইড আফরোজা করেছে, কোন সাইড আমি করেছি, তোমরা বলো। উনি একজন পাকিস্তানি আর্টিস্ট ছিলেন, বাট উনি কাজ করতেন ইন্ডিয়াতে। তো তখন সবাই বললেন, ওনার নাম ছিলেন জোহরা। তো সবাই কনফিউজড, কোন সাইড, এই সাইড, এই সাইড, এরকম করে। তো যেটা ভালো এটাই বলছে, তো ঘুরে ফিরে কেউ ভুল বলছে, কেউ ঠিক বলছে। তো তখন উনি আমাকে বললেন যে তোমাকে আমি কি শেখাবো, মানে তোমাকে শেখানোর জন্য আমার কাছে কিছু নেই। তো এটা আসলে অনেক বড় পাওয়া আমার জন্য শুরুতেই, যে একজন টিচার বলছেন যে তোমাকে আমি কি শেখাবো। তো নতুন করে আমাকে দেওয়ার মতো ওনার কাছে কিছু নেই। উনি বললেন, আমি বললাম না না, আপনি আমাকে যা দিবেন, আমি আরও কিছু যদি থাকে আমাকে দেন। তো আমার যেটা ছিল, আমি ডে 1 থেকে 2টো ব্র্যান্ড নিয়ে কাজ করতাম মেকআপে, যেহেতু আমি মেকআপ আর্টিস্ট। একটা হচ্ছে ল্যান্ডকম আর একটা হচ্ছে ম্যাক। এই দুটো দিয়ে আমি আমার ক্যারিয়ার শুরু করেছি, এবং আমার অফিসে আমার বিজনেসেও এই দুটো ব্র্যান্ড নিয়ে শুরু হয়েছিল। এখন তো আরও অনেক অপশন আমাদের, এখন তো আমরা অনেক করতে পারি। তো তখন এই দুটো দিয়ে শুরু করেছিলাম। তো তখন উনি আমাকে বলেছিল এর মধ্যে তো আসলে আর অনেক বেশি কিছু নেই। আচ্ছা, তারপরেও যতটুকু পেরেছে। পরে একদিন উনি আমার সেশন নিয়েছে, বাট খুব একটা কাজের হয়নি। তখন আমি বলেছি আচ্ছা আমি কি আমার পোর্টফোলিওটা দেখাবো। তখন সবাই খুব আগ্রহ, হ্যাঁ দেখতে চাই। ওরা তাড়াতাড়ি করে কম্পিউটারে এটা নিল, পোর্টফোলিও দেখে ওরা অজ্ঞান হয়ে যাচ্ছে, কারণ ওখানে আমাদের দেশের, মানে আমি বলবো রফিক ভাই, নাসের, মানে ডেভিড দা, সবার কাজ এত অসাধারণ যে এই কাজ আসলে ফ্যাশন ওয়ার্ল্ডের এত সুন্দর সুন্দর কাজ। উনি অবাক হয়ে বলল এত ভালো কাজ মানে করো তুমি, এত ভালো কাজ পারো। তখন উনি আমাকে অফার দেওয়া শুরু করলো, তুমি এখানে থেকে যাও। তো আমি বললাম না, মানে ইন্ডিয়াতে আমাকে চাকরি হয়ে যাচ্ছে। আমি বললাম না, তুমি কোথায় কাজ করবে বলো। উনি ম্যাকের শোরুমের জন্য আমাকে অ্যাসাইন করলেন, তোমাকে আমি, তুমি যে দেশে যেই ব্রাঞ্চে করতে চাবে আমি দিব, এবং তোমাকে আমি লিডারশিপ দিব, মানে হচ্ছে আমাকে পজিশনে টপে দিবে আর কি। তো আমি বলছি না, তো তুমি অন্য কোনো দেশে যাও, মানে অন্য দেশে অফার করছে, অনেক বড়। ওইটা নিলে মনে হয় ভালোই করতাম, কিন্তু আমি ছেড়ে দিয়েছি। তখন আমাকে বলছি তুমি কেন ছাড়ছো। তো আমি বলেছি কারণ আমি আমার দেশে স্বাধীনতার সাথে আমার দেশের জন্য করতে পারবো। আমি যখন করব আমার দেশের উপকার হবে, আমার দেশের মানুষের উপকার হবে, আমার নিজের উপকার হবে। সো আমি আমার দেশে করতে চাই। আমি জানি না এত উইল পাওয়ার আমার কোথা থেকে এসেছিল,
বাট আমি সেটাকে ইগনোর করে চলে আসছিলাম। উনি আমাকে একটা ভিজিটিং কার্ড দিয়েছিল, আজও আছে সেই কার্ডটা আমার কাছে, আমি রেখে দিয়েছি। উনি আমাকে বলেছিলেন যে জীবনে কোনো দিন যদি তোমার দরকার হয় তুমি আমাকে শুধু একটা ইমেল করবে, যদি ফোনে না পাও একটা ইমেল করবে, আমি তোমার সাথে কাজ করতে চাই, এটা বলেছিলেন। ওই সময় যদি ওই ডিসিশনটা তুমি নিতে যে আমি ইন্ডিয়াতে থেকে যেতে চাই বা ওনার থ্রুতে অন্য কোনো দেশে উনি চলে আমাকে যেতে চাই, ব্যাংকক, সিঙ্গাপুর, মালয়েশিয়া সব দেশ অফার করেছে, বাট আমি কিন্তু তখন ওইটা আসলে না কি বলে আফরোজা আপু দিয়েছি। নিজের দেশের প্রতি, নিজের দেশের মানুষের প্রতি ওইরকম ভালোবাসা না থাকলে এটা ডিসিশন নেওয়া কোনোভাবেই সম্ভব না, কারণ ওইটা এত বড় অপরচুনিটি কেউ মিস করে না। হ্যাঁ, কখনোই miss আমি করে নিজে না। কিভাবে মিস করে ফেলেছি আমি জানি না। এখন মনে হয় এখনকার মতো যদি একটু চোখ খোলা থাকতো মনে হয় নিতাম কিনা জানি না, কিন্তু আমার মাথায় শুরু থেকেই ছিল যে নিজের দেশে কাজ করব, নিজের দেশকে ডেভেলপ করব, আর আমি এত আরামে কাজ করতে পারি, আমার ইচ্ছে মতো কাজ করতে পারি, ইচ্ছে মতো নিজের ভাষায় কথা বলতে পারি, এই আরাম তো তুমি ওই আরাম অন্য কোথাও পাওয়া কোথাও তো যাবে না। পাবে না। এটার জন্য এখন আসবো রেড প্রসঙ্গে। হ্যাঁ, রেড বাংলাদেশের প্রথম বুটিক বিউটি স্যালন। তার পাশাপাশি তোমাকে বলা হয় বাংলাদেশ ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নিউড মেকআপের আবিষ্কারক। আলহামদুলিল্লাহ। এই বিউটি স্যালন প্রতিষ্ঠার পরিকল্পনা মাথায় কোথা থেকে এলো, এবং এই যে নিউড মেকআপকে যে স্ট্যাবলিশ করা মার্কেটে, সেই পরিকল্পনাও কোথা থেকে এলো? এটা না ফয়সাল, আমি যে বললাম যে যখন আমি ডিসাইড করলাম আমি এখানে থাকবো, আর সবাই যখন আমাকে প্রেশার দিচ্ছিল যে ওরা একসাথে সার্ভিস চায়, কারণ একজনের পরে দুজন আসলেই তো আমি হিমশিম খেতাম একা, তো তখন ওরা বললো যে একটা জায়গা হলে আমাদের জন্য সুবিধা হয়, আমরা সবাই সাপোর্টটা নিতে পারি। তখন আমি বললাম আচ্ছা হতে পারে, এটার জন্য সলন আসলো। ওই সময় আমরা গ্ল্যাম লুক নিয়ে কাজ করতাম, এখন লোকে গ্ল্যাম লুক চিনে, আমি কিন্তু 2007-এর কথা বলছি, 2008-এর কথা বলছি। ওই সময় আমরা গ্ল্যাম লুক নিয়ে কাজ করতাম, পুরো বডিতে, পুরো হাতে, নেকে, পায়ে যে অংশ দেখা যাবে, মানে তাকালেই একটা ওয়াও ফিল হবে, মানে স্কিন এত গ্লো চকচক করছে, মানে ইটস লাইক যেগুলো এখন মানুষ করে। ওই সময় আমি চোখের ফ্রন্ট সাইড হাইলাইটিং, এটা সেটা সব ওই সময় আমি করেছি, কিন্তু যেগুলো এখন মেকআপ আর্টিস্টরা শিখছে, সময়ের সাথে সাথে শিখেছে, এখন করছে আলহামদুলিল্লাহ। এখন আমি প্রথম দেখলাম যে আমার কাছে আসে কারা, আমি দেখলাম আমার ক্লায়েন্ট বেসড আলাদা, একদম আলাদা, মানে বাকি সবার থেকে, কারণ মার্কেটে তখনও কানিজ আপা, ফারিয়া আপা, তারপরে কনা আপা সবাই একদম দাপিয়ে ব্যবসা করে যাচ্ছে, একদম মানে ওনাদের ফুল হাউসফুল থাকতো। তারপরে সাদিয়া মঈন আপা, একদম। পরে আমি দেখলাম যে বেশ ফারিয়া আপা, সাদিয়া মঈন আপা, ওনাদের কিছু ক্লায়েন্ট আমার কাছে চলে আসলো, আর কিছু ক্লায়েন্ট তারা আসলো যারা হচ্ছে বিদেশে জন্ম বড় হয়ে ওঠা, এরা যখনই দেশে প্রোগ্রাম হয়, বিয়ে শাদী হয়, সবাই আমাকে সিলেক্ট করতো, আমার কাছে এসে সাজতো জাস্ট বিকজ অফ দ্যাট মেকআপ। হ্যাঁ, আমার মেকআপের কারণেই আমার কাছে, প্লাস হচ্ছে তোমার যত আর্মি থেকে যত বউ সব আমার কাছে আসা শুরু করলো। তো আমি এভাবে এক একটা হাব পাওয়া শুরু করলাম, এক একটা হাব। এক এক দিনে এমনও হয়েছে যে মানে 20টা 30টা করে মেকআপ আসে, তো আমি তো পারবো না, এটা সম্ভব না। তো দেখা যেত যে 10টার বেশি আর আমি যেতাম না, জেনি, বিকজ আমার কোয়ালিটি ফল ডাউন করবে, পারবো না। তো আর আমার রুমটাও ছোট ছিল, সো আমি একসাথে 5 জনের বেশি মানে করতে পারতাম না, সার্ভিস দিতে পারতাম না, কারণ আমার 5টাই সেট আপ ছিল একটা রুমের মধ্যে। তো ওইভাবে করে যে শুরু করলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ তো নিয়ে গেল ব্যবসা এত বছর, আলহামদুলিল্লাহ এখনও সুনামের সাথে চলে যাচ্ছে। অফকোর্স। এখন জিনিসটা হয় কি আপু, আমরা যখন নতুন কোনো কাজ শুরু করি, মানুষ এনকারেজও করে, ডিসকারেজও করে, তুমি কোনটা পিক করে আগাবে সেটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করে। তো রেড বিউটি স্যালনের সাথে তোমার এত বছরের অ্যাসোসিয়েশন, এটা তোমার নিজের বাচ্চার মতো, যেটাকে তুমি আস্তে আস্তে করে বড় করেছো। আর এটা আমার বাচ্চাই, কিসের জন্য, আমি যখন রেড স্টার্ট করলাম ঠিক সেম টাইম আমি কিন্তু কনসিভও করলাম, সো আমি বাচ্চাও ধারণ করছি, আমার প্রতিষ্ঠানও ধারণ করছি একই সাথে সাইমালটেনিয়াসলি, এবং এই জার্নিটাই আমার গেল, এবং এখনো আমি বাচ্চাকেও ধরে রেখেছি, একেও ধরে রেখেছি, দুইটাকেই একসাথে বড় করছো, বড় করেছো আলহামদুলিল্লাহ। Sabofa, ethnic and trendy couture where uniqueness meets you. তুমি আমাকে বলো, যারা কর্মজীবী নারী, তাদের জীবনের বেশ কয়েকটা পার্ট থাকে, ফ্যামিলি থাকে, নিজের সংসার থাকে এবং কাজ থাকে,
তো বিইং আ ওয়ার্কিং ওম্যান, দুইটাকে ব্যালেন্স করতে তোমার কখনো হিমশিম খেতে হয়েছে, বা কখনো কি মনে হয়েছে যে না আমি আসলে সংসারটাকেই চাচ্ছি, হ্যাঁ, বা কাজটাকে আসলে ওইভাবে সময় দিতে পারছি না, বা কাজের কারণে আমার সংসারে হ্যাম্পার হচ্ছে, এরকম কিছু কি কখনো মনে হয়েছে? না না, ওটা হবেই, মনে তো হবে, মনেও হয়েছে। বাট মজার ব্যাপার হচ্ছে আমি যেমন সংসার এনজয় করেছি, তেমনি আমি কাজও এনজয় করেছি, এবং দুটোকে ব্যালেন্স করেই নিয়ে গেছি। হ্যাঁ, কোনোটা হয়তো বা ভালো মতো পেরেছি, কোনোটা পারিনি। একটা বড় সাপোর্ট ছিল আমার ইনলস ফ্যামিলি থেকে, যে তাদের দিক থেকে আমি কখনো ওই প্রেশার পাইনি যে সংসার করতে হবে, এই এসে রান্না করো, এটা করো, ওইটা করো, ওগুলোর জন্য মানুষ ছিল, বাবুর্চি ছিল। হ্যাঁ, ওসব ছিল না। কিন্তু আমি এমনিতে যেখানেই থাকতাম বউয়ের দায়িত্ব যতটুকু করার ওটা তো আমি করবই, ওটা তো আমি করেছি, যে কারণে ওই জায়গাটার জন্য প্রেশার পাইনি। এটা একটা ভালো ব্যাপার ছিল। সেকেন্ড হচ্ছে আমি যখন আমার মনে হয়েছে আমি যখন মা হলাম, আমি যখন সন্তানের জায়গাতে কাজ করছি, তখন আমার একটু স্ট্রাগল হয়েছে, কারণ এর মধ্যে আমি আবার সিঙ্গেল প্যারেন্টিং করেছি। সো সিঙ্গেল প্যারেন্টিং ইটস ভেরি ডিফিকাল্ট আমাদের সোসাইটিতে। তার সাথে সাথে বাচ্চাটাকেও ঠিকভাবে গ্রো করা, একই সাথে ব্যবসা গ্রো করা এবং সংসার ঠিক রাখা, সবগুলো যখন একসাথে করতে যায় প্রচণ্ড প্রেশার হয়। কিন্তু মেয়েরাই এটা পারে, সত্যি কথা। মানে মেয়েদেরকে আল্লাহ এত স্কিলফুল করে তৈরি করেন, প্লাস ধৈর্য এমনভাবে দেন যে এই সবগুলোকে কোনো না কোনোভাবে মানিয়ে নিয়ে চলে যেতে পারে। তবে হ্যাঁ, কোনো না কোনো সাপোর্ট সিস্টেম থাকতে হয়। যেমন আমার সাথে বরাবরই আমার ফ্যামিলি, মানে আমার এটা শুনতে কেমন শোনায়, যেমন আমার বিয়ের পরে যখন আমি আমার শ্বশুরবাড়িতে গেছি, আমি আমার ফ্যামিলিতে যেতামই না, আমার বাবার বাড়িতে যে জীবনে রাতে থাকিনি, এরকম। মানে আমি খুবই শ্বশুরবাড়ি কেন্দ্রিক ওরকম একটা মানুষ, মানে ফ্যামিলি কেন্দ্রিক মানুষ, আমি ওটা এনজয় করি। তো যখন আবার সিঙ্গেল প্যারেন্টিং স্টার্ট করলাম, যখন লাইফ চেঞ্জ হলো, তখন আবার আমার ফ্যামিলি, আমার বাবা এবং আমার মা, আমার ভাই, পরে আমার ভাইয়ের বউ, ও আবার পরে আসলো। সো ওদের সাপোর্টে কিন্তু আমি আমার কাজটা আবার করতে পারলাম। তখন কি হতো, বাচ্চাটা টেক কেয়ার ওরা করছে, আমার বাবা, আমার মা আমার পুরো সংসারের দায়িত্ব নিচ্ছেন, সব করে দিচ্ছেন। তো আমার কিন্তু তখন প্রেশারটা বেশি আমি নিচ্ছিলাম না। সো আজকে যদি আমি দাঁড়িয়ে থাকি, সত্যি কথা, পুরো ক্রেডিট গোজ টু মাই ফাদার, মাদার, মাই ব্রাদার অ্যান্ড মানে আমার ফ্যামিলি, একদম ওদের জন্যই। এ কারণে না, যে কোনো নারী যদি বড় হতে হয়, যদি পথ চলতে হয়, তার পাশে, পেছনে, সাইডে শুধু দাঁড়িয়ে থাকতে হয়। কেউ না কেউ, একা কেউ কখনো সামনে এগোতে কিছুই করতে পারে না। আফরোজা পারভিন, আইডিএলসি প্রথম আলো এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড পেয়েছো 2025-এ। আরো অনেক অনেক অ্যাওয়ার্ড তুমি পেয়েছো, কমসে কম 50টার নিচে তো হবে না আই বিলিভ। ইউটিউবে তুমি সিলভার প্লে বাটন পেয়েছো, যেটা এখন পর্যন্ত বিউটি সেক্টরের কেউ কোনোদিনও পায়নি। আলহামদুলিল্লাহ। তাছাড়াও পেয়েছো অনেক মানুষের ভালোবাসা, দোয়া, শুভকামনা। তোমার এই যে অ্যাচিভমেন্টের যে লিস্টটা আছে, অ্যাচিভমেন্টস অ্যাকচুয়ালি, সেটা নিয়ে তুমি যদি কিছু বলো। অ্যাকচুয়ালি আমার কখনো মনে হয়নি যে আমি অ্যাচিভ করার জন্য কিছু করছি। আমার মনে হয়েছে আমার কাজটা করে যেতে হবে। আমি আমার কাজে ফোকাস করেছি, কাজ করে গেছি। এখন যদি বলি আমার আসলে রিয়েল অ্যাচিভমেন্ট কি, আমার রিয়েল অ্যাচিভমেন্ট হচ্ছে আমার যে সেক্টর, বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে যা পড়ানো হয়, এডুকেশন বোর্ডের যে কারিকুলাম, এটা আমার বানানো। এটা সিএ, সিভিলিএম, এগুলো আমার বানানো। এখানে আমার টুলস ডেভেলপমেন্টগুলো, প্রত্যেকটা টুলস ডেভেলপমেন্টে আমি ছিলাম, নাম আছে। সো আমার মনে হয় আমি যদি মরেও যাই, এই নামগুলো থেকে যাবে, মানে যুগের পর যুগ, মানে ইতিহাসে, হিস্ট্রিতে আমার নামটা থেকে যাবে। হ্যাঁ, আমার জাস্ট মনে হয়েছে যে এটাই আমার জীবনের বড় অ্যাচিভমেন্ট। আর আরেকটা জায়গা যেটা, সেটা হচ্ছে যে বছরে প্রতি বছরই একটা দুইটা অ্যাওয়ার্ড ঝুড়িতে আসতো, কিন্তু আলহামদুলিল্লাহ এখন তো একটা অ্যাওয়ার্ডের প্রচলন দেখা যায়, টাকা দিয়ে অ্যাওয়ার্ড কিনা যায়। এটা বলতে যদিও খারাপ লাগছে, তো কিন্তু আমি এটা অ্যাপ্রিসিয়েট করি না। কেন অ্যাপ্রিসিয়েট করি না? কারণ হচ্ছে যে টাকা দিয়ে তুমি যে অ্যাওয়ার্ডটা পাচ্ছ, ওই অ্যাওয়ার্ড তোমার মনের শক্তি বাড়াবে না, তোমাকে উল্টো ডিমোটিভেটেড করবে।
মানুষ দেখবে তুমি অ্যাওয়ার্ড পেয়েছো, বাট ওইটা তোমার নিজের মনের শক্তিটা আসবে না। তো অনেক অ্যাওয়ার্ডের ঝুড়ি আমার কাছে পরে অনেক আসা শুরু করলো, আমি সবাইকে নো বলে দিতাম যে আমি প্লিজ এই অ্যাওয়ার্ড নিব না, অ্যাওয়ার্ড নিব না, আমি চাই না। এগুলো থেকে আমি বের হয়ে গেছি। আমাকে যেটা হচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ড যেগুলো আছে এগুলো অ্যাকসেপ্টেড। যেমন আমি অনেক সম্মানিত বোধ করেছি যখন বেসিস, ইউ নো দ্যাট, যে বেসিসের যে অ্যাসোসিয়েশন আছে ওনার একটা বিশাল অ্যাওয়ার্ড শো করেছিলেন, প্রত্যেক সেক্টর থেকে একজন করে নারীকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। সেই অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি, আমি আম হ্যাপি ফর দ্যাট। যে ওটাতে একটা অ্যাওয়ার্ড দিয়েছে আমাকে SOS পল্লী, যেটা ওরা কাজ করে হচ্ছে পথশিশু নিয়ে, ওনাদের ওখান থেকে একটা অ্যাওয়ার্ড দিয়েছিল, পিস অ্যাওয়ার্ড, শান্তির অ্যাওয়ার্ড। ওটাতে আমি হ্যাপি। আমার দরকার হচ্ছে, মানে আমার কাছে মনে হয় যদি আমি অ্যাওয়ার্ড বলি, আমার কাছে এগুলো আমার মনের শক্তিকে বাড়িয়েছে। এবং এগুলোর কারণে আমি দায়িত্ব বেড়ে গেছে, মনে হয়েছে আমার আরও করতে হবে। আমি তো এখনও অতটুকু করিনি যতটুকু আমার করা উচিত। আমি তো অনেক পাচ্ছি, আমি করছি কোথায়? সো এই কারণে না আমি দিনের পর দিন প্রতি সময়, এখন আমার ব্যবসার জন্য কাজ করতে ভালো লাগে না। এখন আমার মনে হয় আমি যে একটা কিছু করে যাই যেটা থেকে যাবে এই পৃথিবীতে, এই সোসাইটির মানুষরা, এই সেক্টরের মানুষরা উপকৃত হবে এবং এটা মানে পজিটিভলি ওয়ার্ক করবে সোসাইটিতে। আমি এমন এমন কাজ করেছি যে কাজ বাংলাদেশে কেউ করেনি এখনো। যেমন আমি যখন প্রথম ব্যবসা শুরু করি কাজটা 2009-এ, আমি সেদিন আমার ফোল্ডারগুলো দেখছিলাম, 2009-এর ডিসেম্বরে আমি একটা শো করি, ফ্যাশন শো, যে ফ্যাশন শোতে পুরো আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, মানে UK এরকম বেস টোটাল 7টা কান্ট্রি থেকে ওদের মিস ইউনিভার্স বাংলাদেশে এসেছিল এবং ওদেরকে নিয়ে আমি কাজ করেছি। তো আমি যদি বলি আমার পোর্টফোলিওতে এটা একটা বিশাল ব্যাপার। আমি আমার দেশে বসে আমি 7 জন ইউনিভার্সদেরকে নিয়ে কাজ করতে পেরেছি এখানে বসে। তারপরে ইন্ডিয়া থেকে যত বড় বড় আর্টিস্টরা আসতো ওই সময়, ফিমেল আর্টিস্টরা বিভিন্ন প্রোগ্রাম করতে, ওদের কাছে শুধু বলা হতো না যে, আমাকে শুধু বলতো আপা বলেন না আপনার স্যালন আছে, কারণ ইন্ডিয়াতে যাদের স্যালন আছে ওরা ভালো সাজায় না। ওখানে যারা ফ্রিল্যান্সার তারা ভালো করে, মানে মুভির জন্য যারা কাজ করে ওরা ভালো সাজায়। তো এরকম অনেক যত বড় বড় আর্টিস্ট এসছে আমি কিন্তু সাজিয়েছি। তো আমার জন্য এগুলো অনেক বড় ব্যাপার। মানে কেন বড় ব্যাপার বলছি, আমার দেশে বসে থেকে, আমাকে না গিয়ে নিজের ঘরে বসে আমি বড় বড় সেলিব্রিটিজ নিয়ে কাজ করছি। সো এটা তোমার আত্মতৃপ্তি দিবে। আমার এটা মিডিয়াতে দেখানো, মিডিয়াতে নিজের মার্কেটিং করা, এগুলো অত মাথায় আসতো না। আমার শুধু মাথায় আসতো আমার কাজ করে যেতে হবে। ওটার বিনিময়ে কি হয়েছে, আমি আমার নিজের কনফিডেন্স লেভেল বাড়াতে পেরেছি। আমার তার সাথে সাথে একটা টাকা তো ইনকাম হয়েই যাচ্ছে, তার সাথে সাথে আমার পোর্টফোলিওটা ভারী হয়েছে। ইয়াস, আমি এ ধরনের কাজ করতে পারি। যেমন খুব ইন্টারেস্টিং কাজ, যেটা আমরা বলেছিলাম যে আমরা বাংলাদেশে একমাত্র বিউটি আর্টিস্ট আমি, যে কিনা যার ছবি কিনা লাইফ সাইজ ছবি করে এক্সিবিশন হয়েছে এবং সমস্ত বিউটি ইন্ডাস্ট্রি না, পুরো বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রি, সমস্ত ইন্ডাস্ট্রির লোকজন সেখানে ইনভাইটেড ছিল। সবাই গিয়ে গিয়ে কাছে থেকে, এখন কি হয়, একটা ছবি আমরা যখন দেখি দূর থেকে তখন দেখি ভুল দেখা যায় না, কিন্তু একটা ছবি যখন অনেক বড় হয়, একটা সিঙ্গেল ডটও যদি সেখানে পড়ে ওটা দেখা যায়, ওটা এত বড় সাইজ করে দেখা যায়। তো জিনিসটা তো তোমার নিখুঁত হতে হবে কাজ। তো আমরা ওই কাজগুলো যখন করেছি, লাইফ সাইজ করে যখন ছবিগুলো প্রিন্টেড হয়েছে, আর তাও আবার নর্মাল কারো উপর আমরা করিনি, যখন করেছি তখনকার টপ সেলিব্রিটিসদের উপরে করেছি। ইটস কাইন্ড অফ সিঙ্গার্স, তারপরে সিনেমা আর্টিস্ট, সব সেক্টরের সেলিব্রিটিসদের নিয়ে কাজ করেছি। এই এক্সপিরিয়েন্স কোথায় যাবে? এই এক্সপিরিয়েন্সগুলো তো খুঁজে আমার ইন্ডাস্ট্রিতে তুমি 5টা মানুষ দেখাও, 2টা মানুষই দেখাইতে পারবা না ঠিকভাবে, যে পরিমাণ কাজ করেছি। হ্যাঁ, এখন কি হয়, সালনে আমার কাছে সেলিব্রিটিসরা আসছে, আমি সাজাচ্ছি, দ্যাট ইজ ডিফারেন্ট। আর এই ধরনের আলাদা 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 আলাদা, আমার খালি মনে হতো আমাকে আলাদা আলাদা কাজ করতে হবে। আমার না কাজের ক্ষুধা ছিল, ওই ক্ষুধার কারণে আমি প্রচুর কাজ করি। বিভিন্ন সেক্টরে কাজ করতে হবে, বিউটি রিলেটেড যতগুলো সেক্টর আছে। আমি একটা গভর্নমেন্ট প্রোগ্রামে গেছি, আমি যখন ওই প্রোগ্রামে বসে আছি, পুঁজিবাদী বাজার নিয়ে প্রোগ্রাম গভর্নমেন্টের, তো ওই প্রোগ্রামে যখন বসে আছি টেবিলে, তো সবাইকে ইন্ট্রোডিউস করাচ্ছে, নিজের ইন্ট্রোডিউসিং। তো ওখানে সচিব বসে আছেন, হ্যাঁ। সো ওখানে যিনি হেড করছেন, আমি যখন আমার পরিচয় দিয়েছি, উনি বলে,
হ্যাঁ আপনি তো আমাদের সাথে কাজ করেছেন। আমি বললাম হ্যাঁ আমি কবে কাজ করলাম আমার কিন্তু মনে নেই। পরে বলে আপনি আমাদের অনেক বড় উপকার করে দিয়েছেন, আমাদের এত ভালো একটা শো করে দিয়েছেন, তো এটা তো বিজিএমইর বিশাল বড় শো ছিল, আপনি করে দিয়েছেন এটা না। আমি বললাম আচ্ছা ওকে, হ্যাঁ হ্যাঁ তখন মনে হয়েছে হ্যাঁ আমি অনেক আগে করেছি এটা, বাট উনি কিন্তু এটা মনে রেখেছেন। সো এমন এমন জায়গা আছে যেখানেই আমি যাই আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জায়গায় আমার ফুটস্টেপস আছে। আমি রেডিওতে 5 বছর কাজ করেছি, রেডিওতে 5 বছর আমি নিজে কনসালটেন্ট করে কাজ করেছি, এবং ওই 5 বছরে আমি আউটকাম দেখিয়েছি যে এটার ফলাফলটা কি আসে। আমি যখন শোতে টিপস দিতাম, ওই টিপস শুনে মানুষের উপকার হতো, চেঞ্জ হতো, ওগুলো আবার ওরা ফিডব্যাক দিত। সো এটা একটা দারুণ জায়গা। আমি টেলিভিশনে একটানা সম্ভবত 5 বছর একটা চ্যানেলে, বাকি সব চ্যানেলে মিলে মনে হয় 8 থেকে 10 বছর একটানা আমি 7 থেকে 8টা টেলিভিশনে কনসালটেন্ট করে কাজ করেছি। টেলিভিশনের ব্যাকগ্রাউন্ডে যারা টেলিভিশনের কি বলে নিউজ প্রেজেন্টার, তারপর প্রোগ্রাম প্রেজেন্টার, তাদের গ্রুমিংয়ের কাজ করিয়েছি ডে 1 থেকে। হ্যাঁ, যেমন সময় টিভি যখন শুরু হয়, ওর শুরুই হয়েছে আমার কাছে এসে গ্রুমিং করে গেছে। তারপরে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, এসএ টিভি, বিভিন্ন টেলিভিশন, এনটিভি, চ্যানেল আই, হ্যাঁ চ্যানেল আইতে গিয়ে করিয়েছি, ট্রেনিং করিয়েছি, মানে গ্রুমিং, বেসিক্যালি গ্রুমিং। হ্যাঁ, সো আমার মনে হয়েছে কেন এই সব জায়গায় আমরা কাজ করতে পারি না, কাজ করতে হবে, এবং সব জায়গায় কাজ করেছে। আমার খালি ক্ষুধা ছিল, কাজের ক্ষুধা, টাকার ক্ষুধা কোনো দিন ছিল না। টাকার ক্ষুধা থাকলে আমি হয়তো বা এখন অনেক টাকালা হয়ে যেতে পারতাম, কিন্তু এখন আমি টাকাওয়ালা হইনি, কিন্তু আমি অনেক সম্মানের সাথে জীবন চালাতে পারছি কাজের ক্ষুধার জন্য। যে কারণে আমি কখনো কোনো সিন্ডিকেটের মধ্যে ঢুকিনি, আমি কখনো এই পলিটিক্সে ঢুকিনি। আমার কাছে সবসময় মনে হয়েছে আমার কাউকে দরকার নেই, আমি একা একা কাজ করে যাব, আমি অনেস্ট থাকবো, আর আমি যদি অনেক পরিশ্রম করতে পারি আমি অনেক পরিশ্রম করব, আর আমি অনেস্ট থাকবো, পৃথিবীর কেউ আমাকে আটকাতে পারবে না। এমন কি কোনো এক্সপিরিয়েন্স আছে, নাম বলতে হবে না, যে আমি এর সাথে কখনো কাজই করব না, কোনোভাবেই না, বা এমন কেউ কি আছে যার কথা শুনলে তুমি বলো যে না আসলে আমার অন্য অ্যাপয়েন্টমেন্ট আছে বা আমার অন্য কোনো ব্যস্ততা আছে, অ্যাভয়েড করে যাই কিনা, এরকম আছে? খুবই ইন্টারেস্টিংলি কেউ নেই, একটা সিঙ্গেল পার্সন নেই, মানে এটা খুব দুঃখজনক ব্যাপার। আমি তোকে বলি একটা মজার গল্প। আমার বন্ধু, আমার নাম বলতেও কোনো অসুবিধা নেই, অনেক বড় সেলিব্রিটি, সে অনেক আগে অনেক ভালো ভালো কাজ করে, এত দেখতে সুন্দর, এত সুন্দর, কেন চিনবে না? আমার বন্ধু, নামও বলি, কুমকুম আপা, সে আগে কাজ করেছি তোমার রেজে, আমি একটা করেছ না, অনেক সুন্দর দেখতে, অনেক স্মার্ট, আর ওকে আমার খুব পছন্দ ছিল, আমার খুব ভালো বন্ধু। Saboffer, ethnic and trendy couture where uniqueness meets you. ওর সাথে কাজ করতে মানে যেটা হতো, মানে আমি ওকে অনেক ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে, আমরা বয়সের গ্যাপ অনেক, ও কিন্তু আমাদের বন্ধুত্বের কোনো গ্যাপ ছিল না। এমন হতো শুরুর দিকে যখন আমাদের ইন্টিমেসি ক্রিয়েট হচ্ছিল, আমার এখানে রেগুলার আসতো, সার্ভিস নিত, সাপোর্ট নিত। ওর একবার ওর চুলের মধ্যে ওর কালার ছিল, আর ও এসছে একটা কালার করে, ও আবার, আমি ছিলাম না তখন, আমি বাসায় ছিলাম, তো ও কালার করে মেয়েদেরকে বলছে আমাকে একটা প্যাক লাগাই দাও চুলে, তো মেয়েরা ওকে একটা প্যাক লাগিয়ে দিয়েছে, তো প্যাক দিয়েছে হেনা প্যাক। এখন কালার চুলে কখনোই, মানে কেমিক্যাল ট্রিটেড চুলে কখনোই হার্বাল জিনিস দেওয়া যায় না, দিলে ওটা ফুলে টুলে খড় হয়ে যায়, মানে খড়ের মতো শক্ত হয়ে যায় চুল। হ্যাঁ, তো ওনার চুল পুরো খড়ের মতো শক্ত হয়ে গেল, আর ও খুব সেন্সিটিভ ছিল, মানে শি ইজ লাইক, মানে আমার দেখা ওর মতো সেন্সিটিভ আমি কাউকে দেখিনি, অনেক সেন্সিটিভিটি ছিল, আর এত সুন্দর ছিল না, ওর সৌন্দর্য নিয়ে খুব, মানে সবসময় খুব পিকি ছিল, চুজি ছিল। তো ও সাথে সাথে আমাকে ফোন করে পাগল বানায় ফেললো। আমি বললাম তুমি টেনশন নিও না, আমি দেখতেছি কি হয়েছে, আচ্ছা ঠিক আছে। তারপরে তো মেয়েগুলোকে জিজ্ঞেস করলাম হার্বাল কেন দিলাম, মানে প্যাক দিতে বলছে, তোমরা দিবাই, তোমরা একটা কেমিক্যাল ট্রিটেড হেয়ার ট্রিটমেন্ট দিতে পারতাম। যাই হোক, এটা তো থাকেই, যে সার্ভিস দিচ্ছিল কাহিনীটা সে করেছে, তো ও তো খুব প্যানিক করে খুব খারাপ অবস্থা। ওই সময় আমাকেও পাগল বানিয়ে ফেলেছিল, মানে
টেনশন দিয়ে নিজে টেনশন করতেছে, কারণ ওই চুল নিয়েও থাকবে কিভাবে, আর ওর শুটিং এভরিডে, ওর তো হচ্ছে সব থেকে বেশি টিভিসি শ্যুট করতো। সো এত কমন টিভিসি শুটিং, একদিন না 2 দিন পরে ওর শুটিং। তুই জানিস আমি তখন বসে কি করেছিলাম? আমি পরপর 2 রাত ঘুমাইনি, এক টানা শুধু পড়াশোনা করেছি। তখন জানতাম না, ছোট ছিলাম তখন, তো মাত্র শুরু। এটা চুল ঠিক করা যাবে, চুল ঠিক করতে হবে, আর কি করে শুধু না, ওইটা ঠিক করে ওকে আমাকে রাতেই দিতে হবে। তো আমাকে তো কোনো অপশন নাই। আমি ওকে বললাম তুমি আমাকে সময় দাও। আমি ইউএসএতে আমার একটা ননাস ছিল, তাকে ফোন দিলাম, দিয়ে ওর সাথে কথা বললাম। আমি বললাম তোমার এখানকার বিউটি কনসালটেন্টের কাছে যাও, তুমি বলো, শুনো। দেন ও শুনলো, আসলো। আমি ইন্ডিয়াতে আমার একটা ফ্রেন্ড ছিল, ওকে বললাম, আমি নিজে পড়লাম, আমার কাছে প্রচুর বই ছিল, পড়লাম, খুঁজে টুজে বের করে আচ্ছা একটা জায়গায় আসলাম। ওর জন্য একটা আলাদা রেসিপি বানানো হলো, যে একদম এই ড্যামেজ হেয়ারে এইটা যদি আমি তৈরি করে দিই, এবং ওইটাও আমাকে তৈরি করতে হবে, বানাতে হবে, মানে অ্যাভোকাডো এইটা সেইটা দিয়ে, মানে অনেক ক্রিমি ফরম্যাটে জিনিসটাকে বানাতে হবে। তো আমি ওকে বললাম আসো, আমি করে দিব। এখন ও ভয় পাচ্ছে, আবার যদি খারাপ হয়ে যায়, আবার কিছু, সুপার সেনসিটিভ, কি হবে? আমি পরে বললাম কুমু আপা তুমি কেন চিন্তা করো, তুমি আসো তো, কিচ্ছু হবে না, এসে যাও। তারপরে তো তুমি এই মানুষকে ডিল করা মুখের কথা না, এবং আমি ডিল করে ওর প্রবলেম সলভ করে, এই যে আমি ওর প্রবলেম সলভ করলাম মাথায় দেওয়ার পরে, ওই সময় ও আমার হাত ধরে এরকম করে বসেছিল, মানে ওর মাথায় দিচ্ছে মেয়েরা, ও আমার হাত ধরে বসে আছে, তুই বুঝিস, তুই কিন্তু বুঝিস। আমি হ্যাঁ, ডোন্ট ওরি। মানে যেভাবে ধর আমি এইটাকে তুলে নিয়ে এসে, এরপর থেকে ও হচ্ছে দুনিয়া উল্টে যাক, আফরোজা ছাড়া কিছু করবো না, আফরোজা এইসব, আফরোজা ছাড়া করা যাবে না, এইটা হয়েছে মানে এটা আফরোজা ছাড়া হবে না, এরকম মানে জপ্ত পুরা। তো এই ধরনেরও এক্সপেরিয়েন্স অনেক আছে। এরকম হইলে মানুষ কি বলবে, এত জ্বালাচ্ছে, এর সাথে আমি কাজই করতে চাই না। কিন্তু আমার কাছে উল্টো, আমার কাছে হচ্ছে যেখানে আমি পেইন পাবো, যেখানে আমি ডিস্টার্ব হব, সেখানে আমি আরো মনোযোগ দিব, এবং দিয়ে ওটাকে সলভ করে ওটাকে কমফোর্টেবল জোনে নিয়ে আসবো। আমার কাছে সবসময় চ্যালেঞ্জ পছন্দ। হ্যাঁ, এটাই হয়তো তোমাকে আরো এগিয়ে যেতে সাহায্য করেছে এবং করছে ইনশাল্লাহ। এবার আসি একটি অন্য প্রসঙ্গে, যেটা তোমার একটা ভেঞ্চার, উজ্জ্বলা। আমি জানি উজ্জ্বলার কাজটা আসলে কি, তুমি আমাকে বলো উজ্জ্বলা আসলে কি আমার দর্শকদের উদ্দেশ্যে। উজ্জ্বলা আমি 2017 সালে শুরু করি। একটা লিমিটেড কোম্পানি। এই লিমিটেড কোম্পানির আমব্রেলার নিচে 2-3টা জিনিস আছে। একটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের পার্ট, যেটা দিয়ে আমরা পুরো বাংলাদেশে নারী উদ্যোক্তাকে সাপোর্ট সিস্টেম হিসেবে করে রেখেছি। এটার মাধ্যমে আমরা এডুকেশন দেই, আমরা কাজ শিখিয়ে তাদেরকে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট করি। এটার মাধ্যমে আমাদের অলরেডি এখন 20,000 ছুঁই করছে, আমাদের এন্টারপ্রেনার হয়ে গেছে। এটা একটা। আরেকটা হচ্ছে উজ্জ্বলা কেয়ার, ইউ কেয়ারের আন্ডারে আমার অনেকগুলো প্রোডাক্ট ডেভেলপমেন্ট আছে। হেয়ার অয়েল, বডি অয়েল, শ্যাম্পু, সিরাম, এরকম। মজার ব্যাপার হচ্ছে আমি যাই করি, আমি পায়োনিয়ার থাকতে চাই, নতুন করতে চাই, যেটা নাই সেটা করতে চাই। সেক্ষেত্রে বাংলাদেশে ছেলেদের হেয়ার অয়েল নেই, আমি ছেলেদের হেয়ার অয়েল বানিয়েছি। বাংলাদেশে কারো বডি অয়েল নেই, আমি বডি অয়েল বানিয়েছি। সো এগুলো সব ইনোভেটিভ প্রোডাক্ট যেটা করা হয়েছে। ইন্টারেস্টিংলি আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশে মানুষ দারুণভাবে এটা এনজয় করছে। এটা সমস্ত ই কমার্সগুলোতে পাওয়া যায়, সমস্ত এফ কমার্সগুলোতে, আমাদের এফ কমার্সে পাওয়া যাচ্ছে। এছাড়া যত বিউটি কনসেপ্টের দোকান আছে, মানে বিউটি প্রোডাক্ট কিনতে পাওয়া যায়, ওইসব জায়গায় পাওয়া যায়, মুদি দোকানে পাওয়া যায় না। সো এটা হচ্ছে আমাদের উজ্জ্বলা কেয়ার। এবার আরেকটা উইংস আছে উজ্জ্বলা একটা ট্রাস্ট আছে যেটার আমি চেয়ারম্যান। উজ্জ্বলার একটা ফাউন্ডেশন আছে যেটার আমি প্রেসিডেন্ট। তো এই ফাউন্ডেশন, এই ট্রাস্ট, এগুলো আমরা ডেভেলপ করে রেখেছি, কারণ আমাদের বেশ কিছু কাজ আমরা জনগণের জন্য, নারীদের জন্য করতে চাই, এবং ওই কাজগুলোর জন্য তো আসলে ফিনান্সিয়াল মনিটরিংয়ের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু কাজগুলো করতে হলে আমার টাকা লাগে। তো এই টাকাগুলো আমাকে এনে এই প্ল্যাটফর্মে রেখে আমাকে কাজগুলো করতে হয়। তো এইটা ডেভেলপমেন্টের জন্য শুধু কাজটা হয়। তো ওখানে আমরা নিজেরাই নিজেদের পকেট থেকে দিয়ে, বন্ধু বান্ধব দিয়ে, যেভাবে হয় ওইভাবে দিয়ে আমরা ছোট ছোট করে কাজ করি, এবং ওই কাজেরও পজিটিভ একটা হয়। বাট উজ্জ্বলা স্কিল ডেভেলপমেন্ট যেটা, ওখানে আমরা এনজিও, আইএনজিও, কর্পোরেটস সব কাজ হয়, বাট ওইটা টাকা নিয়ে করি। আর যেটা ফাউন্ডেশনের আন্ডারে,
এটা হচ্ছে আমরা ফ্রিতে করি। সো উজ্জ্বলা একটা বড় জায়গা জুড়ে কাজ করছে, বাংলাদেশে পায়োনিয়ার, এবং উজ্জ্বলার অবদান আসলে অনেক 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 অনেক, কারণ এই সেক্টরটাকে উজ্জ্বলা মানে এনরিচ করছে। উজ্জ্বলার মাধ্যমে অনেক নারীরা নিজেদের অস্তিত্ব খুঁজে পাচ্ছে। আফরোজ আপু, এই সেগমেন্টে আমরা র্যাপিড ফায়ারে চলে যাব। শুরু করছি। যদি সময়কে পিছনে নিয়ে যেতে পারতে বা সুযোগটা পাও, তাহলে কি পরিবর্তন করতে চাইবে এবং কেন? বাবা মার প্রতি আরও যত্নশীল হতাম এবং ওনাদেরকে ধরে রাখতে চাইতাম। সুন্দর অ্যান্সার। জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি? মিথ্যা না বলা। জীবন নিয়ে যদি আপনার উপর সিনেমা বানানো হয়, সেই সিনেমাটার নাম কি হবে? জার্নি বাই আফরোজা। জার্নি বাই আফরোজা। ও নাইস। আপনার সমালোচকদের উদ্দেশ্যে একটি বার্তা দিন। সমালোচকদের জন্য বলতে চাই, আমি আফরোজা, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। এখন ওয়েল উইশারদের জন্য? ওয়েল উইশারদের জন্য বলতে চাই যে আমরা ভালো থাকতে চাওয়াটা খুব জরুরি, আর যদি আমরা মন থেকে চাই যে আমি ভালো থাকতে চাই, তাহলে আমরা পারি। সো ভালো থাকতে হবে। চিত্রনায়িকাদের কথা যদি আমি তুলি, তাহলে আমাকে বলতে হবে যে নুসরাত ফারিয়া নাকি বিদ্যা হাসান মিম, কাকে সাজিয়ে তুমি সবচেয়ে বেশি মজা পাও? না প্লিজ, এগুলো এটা একটু সুন্দর, এইটার অ্যান্সারটা তোমাকে দিতেই হবে। নুসরাত ফারিয়া নাকি বিদ্যা হাসিনা মিম? এটা বলা কঠিন, দুজনই আমাকে মাইট দিবে। কেউ মাইট দিবে না। না, আমি দুজনকেই সাজিয়ে মজা পাই সত্যি। কারণ হচ্ছে মিমের যে ফিচার, ওর ফিচার হচ্ছে মেকআপ করার মতো ফিচার এটা। আর নুসরাত ফারিয়া হচ্ছে ওর ফিচার মনে হয় কি আমার হাতেই তৈরি হয়েছে। ডে 1 থেকে নুসরাত ফারিয়ার পুরো যত চেঞ্জেস অ্যান্ড আদার্স পুরোটা আমার সাথে থেকে চলেছে। ও যখন বাচ্চা প্রথম ও শুরু করে, ও যখন হোস্টিং করতো, তখন থেকে ও গ্রো করেছে আমার সামনে। সো আই লাভ টু ডু দ্য ওয়ার্ক। ওর অনেক অনেক মানে ওর যত কালেকশন আছে আমার কাছে, ওর কাছেও নাই মনে হয় ওর ছোটবেলার। তো এই কারণে বলাটা কঠিন, কিন্তু দুজনেরই পোর্টফোলিও খুব সুন্দর আসে, ওদের ফিচার অনেক সুন্দর। তুমি দুজনকে সাজিয়ে মজা পাও? দুজনকেই আমি মজা পাই, সত্যি কথা, এটাই উত্তর। দিলরুবা ইয়াসমিন রুহি, সাইয়েদ রুমা এবং অফকোর্স শাবনাজ সাদিয়া ইমি, এই 3টা মডেলের সম্পর্কে 3টা ভালো দিক এবং 3টা খারাপ দিক আমাকে বলো। ওকে, কঠিন ব্যাপার। ভালো আছে ঠিক আছে, খারাপটা কেন বলতে হবে? খারাপ কি? যেমন ধরো তার জন্য নিজেদেরকে ওকে ইম্প্রোভাইজ করে। প্রথমে ইমিটা বলি। ইমি হচ্ছে ওকে দেখলে সবাই ভাবে ও খুব রাগী, ও চিৎকার চেঁচামেচি করে কথা বলে, মানে ও আসলে ওর জায়গাটা তৈরি করে রেখেছে একটু ওইভাবে, মানুষকে দেখায় আই আমি কিন্তু চিৎকার করতে পারি, তো আমার সামনে কিন্তু কেউ কথা বলো না। এইটা ওর নেগেটিভ দিক, যেটা এইভাবে ও নাও করতে পারতো, বাট ওইটা করে ও ওকে এস্টাবলিশ করেছে, এইটাই ওর আইডেন্টিটি। আর ওর ভালো দিক হচ্ছে বেসিক্যালি মনের দিক থেকে মেয়েটা অসম্ভব ভালো, এত ট্রান্সপারেন্ট, দারুণ, মানে আমি প্রশংসা সবসময় করি। এটা গেল ইমি। আর এবার যদি আমি বলি রুহির ক্ষেত্রে যেটা ছিল, ও বরাবরই একটু নরম প্রকৃতির মেয়ে, আর বরাবরই অনেক সাজতে পছন্দ করে, একদমই এখনো সারাদিন সেজে যায়। আমার কাছে ওকে ওর যেটা লাগে যে ও নেগেটিভ বলতে চাইলে আমি যেটা ইদানিং আমি ওকে দেখছি, ও শাড়ি টাড়ি পরে খুব এলোমেলোভাবে পড়ছে, এটা আমার কাছে মনে হয়েছে যে এখন ওর উচিত গুছিয়ে পড়া, কারণ এখন ও মনে হয় অনেকদিন নিজে নিজে পড়তে পড়তে এখন ওর চলে গেছে, কিন্তু আগে ও নিজে খুব সুন্দর করে শাড়িও পরতে পারতো, সাজতেও পারতো। ফ্যাশন শো যখন হতো তখন ম্যাক্সিমাম টাইম আমাদের এদেরকে সাজাতেই হতো না, এরা নিজেরাই সেজে ফেলতো। আবু পরে ফেলতেছি, তুমি খালি লাস্টে একটু ফিনিশিং দিও, এতটুকুই। তো সেই জায়গাতে আমি এখন রুহিকে যখন দেখে আমার মনে হয় দুটো বাচ্চা সামলে, সংসার সামলে, ওর নিজের অনেক কাজ করে, ও অনেক এখন অনেক অ্যাক্টিভ হয়েছে যেহেতু লন্ডনে আছে। তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে ওকে এখন আরেকটু গুছানো হইতে হবে, শাড়ি টাড়ি পরা, নেক্সট টাইম আসলে ওকে বলতে হবে আর শাড়ি পরানো শিখিয়ে দেই আবার। এটা। আর রুমার যেটা আছে যে ওর গলা আর ওর কথার ওর টোন শুনলেই লোকজন ভয় পেয়ে যাবে, আর ও কথা বলার আগেই ও হেই করে কথা বলা শুরু করে দিবে, তো ও প্রথমেই লোকজন ওকে দেখে ভড়কে যাবে। বাট মজার ব্যাপার হচ্ছে রুমারও সেম, যে মনের দিক থেকে খুবই ভালো মানুষেরা, মানে যারাই কিনা অনেক লাউড হয় তাদের সুবিধা হচ্ছে তাদের মনটা অনেক ইনোসেন্ট হয়,
মনের দিকটা খুব ইনোসেন্ট হয়। আমি এটাই পেয়েছি এখন পর্যন্ত। একটা অ্যাডভাইস যদি তোমাকে বলি বুলবুল টুম্পাকে দেওয়ার জন্য, সেটা কি হবে এবং কেন? টুম্পার ক্ষেত্রে যেটা বলা সেটা হচ্ছে ও মোটামুটি ওর সারাটা জীবন একা পার করে যাচ্ছে। তো আমার এখন বলতে ইচ্ছা করে যে ওর মানে লাইফ নিয়ে একটু ভাবা উচিত, একটু ভেবে জীবনসঙ্গী, আই নো এটা ডিফিকাল্ট ঠিকঠাক জীবনসঙ্গী পাওয়া, কিন্তু এখনো সময় আছে। ট্রাইটা করা উচিত। ট্রাইটা করা উচিত, ও তো ট্রাইটাও করছে না। সো ট্রাইটা করে একজন জীবনসঙ্গী নেওয়া, কারণ অনেক সময় তো পার হয়ে যাচ্ছে। সো এটাই বলার। লাইফে আসলে একজন পার্টনার দরকার হয়। দরকার 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 কারণ কি মানুষ চায় যে তার পাশে একজন বসে থাকুক, যার সাথে সে কথা না বলেও সময় কাটাতে পারবে। একটি বাক্যে শাহরুখ আমিন টিঙ্কুকে কিভাবে এক্সপ্লেন করতে চাও? আমার অসম্ভব ভালো লাগা, ফ্যাশনেবল ম্যান। আশিকুর রহমান পনি, মাহমুদুল হাসান মুকুল, হু ইজ দ্য বেটার স্টাইলিস্ট অর কোরিওগ্রাফার? both are same. না, তুমি বোধ করে পারিয়া আর মিমের ক্ষেত্রে তুমি বলেছো বোধ। এখানে একজনকে তোমার বলতে হবে। আমি পনি তো বাচ্চা যখন আসে তখন থেকে পনির সাথে আমার কাজ হয়, তো ও যখন আসে, বাট মুকুলের সাথে আমি অনেক কাজ করেছি। মুকুলের সাথে আমার এক্সপেরিয়েন্স লং 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 টাইম। তো ডেফিনেটলি আমি এখানে যদি আমাকে বলতে হয়, আমাকে মুকুল নিয়ে বলতে হবে, কারণ ওর সাথে আমার বছরের পর বছর একটানা কাজ করেছি আমরা। সো ডেফিনেটলি মুকুলের জায়গাটা আমার কাছেই লাগে। পনির সাথে অনেক কাজ করেছি, কিন্তু পনি এত সুইট, ওকে আমার এত পছন্দ। তো আমি আসলে কিভাবে দুজনকে সেপারেট করব? দুজনকে তুমি পছন্দ করো? আমি দুজনকে অনেক পছন্দ করি। সো দ্যাট ওয়াজ ইউর র্যাপিড ফায়ার। আমি আরেকটু ফায়ার আশা করেছিলাম, কিন্তু তারপরে তুমি এত সুইট ভাবে সবকিছু বলেছো, ফায়ার হলেও সুইট মনে হতো বলে আমার মনে হয়। হ্যাঁ, ফায়ারটা হোক, বাট সুইট ওয়েতে হোক। সুইট ওয়েতে হোক। আফরোজ আপু, আমি আমার প্রোগ্রামের একদম লাস্টে চলে এসেছি। এখন আমি তোমার কাছে জানতে চাইবো, আফরোজা পারভিন আগামী 5 বছর, 10 বছর এবং 15 বছর পরে নিজেকে কোথায় দেখতে চায়? 5 বছর পরে আমি আমাকে একজন সঠিক, সুস্থবান, ভালো মানুষ হিসেবে দেখতে চাই। 10 বছর পরে আমি একটা প্রাউড মা হতে চাই। 15 বছর পরে আমি একটা সুস্থ স্বাভাবিক জীবনে থাকতে চাই। আপু, প্রোগ্রাম শেষ করার আগে আমি আমার প্রোগ্রাম সম্পর্কে আরেকটু বলতে চাই। আমাদের টাইটেল স্পন্সর হচ্ছে সাবাফা, আমাদের অ্যাসোসিয়েট এবং গিফট স্পন্সর হচ্ছে কিয়ারা বাই প্রীতিমতী, সাজগোজ, লিনিয়ার বিউটি, জুহাইরা এলনা স্কুটার এবং ইয়োগিস পণ্য। Sabafa, ethnic and trendy couture where uniqueness meets you. সো তোমার গিফটগুলো আমি তোমাকে দিতে চাই। দিস ইজ ফ্রম কিয়ারা বাই প্রীতিমতী। ওয়াও, থ্যাংক ইউ। একটা শাড়ি আছে, Thank you so হোপ much. তোমার পছন্দ হবে। হ্যাঁ। এটা সাজগোজ থেকে ও, স্কিন কেয়ার প্রোডাক্ট। বাহ, থ্যাংক এটা ইউ। লিনিয়ার বিউটি থেকে একটা জুয়েলারি। কি দরকার ছিল এত? থ্যাংক ইউ। দরকার ছিল। এটা ইয়োগিস পণ্য থেকে স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার প্রোডাক্ট। ও, ভেরি নাইস। বাহ, থ্যাংক ইউ। এটা সুহানা সাবার। সিরিয়াসলি? হ্যাঁ। ও, খুব সুন্দর। বাহ, আমি তো ওর প্রোগ্রামগুলো দেখি, আমার তো ভালো লাগে। প্রোগ্রাম করে। সুন্দর করে। ইনফ্যাক্ট সাবাফা যে আমাদের টাইটেল স্পন্সর, ওটাও সুহানা সাবার, দারুণ। ওর ব্র্যান্ড। নাইস নাইস। আফরোজ আপু, থ্যাংক ইউ সো মাচ। তুমি তোমার মূল্যবান সময় বের করে আমাদের শোতে এসেছো, আমাকে সময় দিয়েছো, আমার টিমকে সময় দিয়েছো। তোমাকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ। আমাদের অনেক দোয়া, শুভকামনা তোমার জন্য। তোমার মতো এত সুন্দর পজিটিভ একজন মানুষ যেন সবসময় ভালো থাকে। তোমাকে অসম্ভব ধন্যবাদ, তোমার প্রোগ্রামে আমাকে ডেকেছো, আমি প্রাউড ফিল করছি। তুমি এত সুন্দর করে আমাকে বললে, মানে আমি যতটুকু না ছিলাম, আমি আবার ইন্সপায়ার হলাম যে না, আমাকে ওরকম আরও হতে হবে। সো এই জিনিসগুলো যেন আমিও করে যেতে পারি। আর ধন্যবাদ পুরো টিমকে, সবাই খুব এফোর্ট দিয়ে, খুব অর্গানাইজ তোমার প্রোগ্রাম, ভালো লেগেছে। ইনশাআল্লাহ আফরোজ আপু, আবারও দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ। ভিউয়ার্স, আজকে আপনারা জানতে পেলেন একজন আফরোজা পারভিনের জার্নি সম্পর্কে। আমি আশা করি আমার এই এপিসোড যারা দেখবেন, বিশেষ করে যারা নারী আছেন, ভিউয়ার্স, দর্শক যারা দেখবেন, তারা অনেক কিছু থেকে ইন্সপায়ার্ড হবেন এবং নিজেদেরকে নিয়ে নতুন করে ভাববার একটা সুযোগ সৃষ্টি হবে। আশা করি আপনাদের এই এপিসোডটা অনেক ভালো লাগবে।
আমার নেক্সট এপিসোডে আমি চলে আসব আমাদের মিডিয়ার অন্য কোনো সেক্টরের হয়তো অন্য কোনো সেলিব্রিটিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, গ্ল্যাম টক দেখতে থাকুন।